নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এই সময় আমরা আপনাদের জন্য অপেক্ষা করি এবং আমাদের প্রতি রাতে একটি ভাবনা থাকে, সেই ভাবনাগুলো নিয়ে আমরা আপনাদের দরবারে হাজির হই। আমাদের ভাবনায় কখনো অতিথিরা থাকেন, আমাদের ভাবনায় কখনো শুধুমাত্র কিছু বিষয় থাকে। আজ ঘরে ঘরে বাঙালির একটি উৎসব, একটি পার্বণ। আপনারা সবাই নিশ্চয়ই আপনাদের মতো করে এই দিবসটিকে উদযাপন করেছেন। এ কথাও ঠিক, ঘরে ঘরে এমন বহু মায়েরা, বহু বাবারা আছেন যারা হয়তো আজ খানিকটা দুঃখের সঙ্গেই এই দিনটিকে স্মরণ করেছেন, কারণ তাদের প্রিয়জন আজ তাদের সঙ্গে নেই। আপনাদের সকলের কথা মনে রেখে যারা আনন্দে কাটিয়েছেন তাদের এবং যারা হয়তোবা চোখের জলে দিনটিকে পার করেছেন কোনো রকমে, আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে আজকের এই দিনে আমরা আমাদের এই আয়োজন শুরু করি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বা জেনে যাচ্ছেন, আমার মাথার ওপরে যে স্লাগটি আপনারা দেখছেন তাতে আমরা বলছি গানে এবং কথায় দুই ভাই। তারা এই শহরে ইতিমধ্যেই পরিচিত এবং তাদের বাবা এবং মা নিজেদের মতো করে অত্যন্ত জনপ্রিয় দুই শিল্পী রাজ্যের। তাদের সকলকেই আপনারা চেনেন, কিন্তু আমরা আজকের এই আয়োজনে ঠিক করেছি তাদের কাছ থেকে তাদের কথা শুনবো, তাদের বেড়ে ওঠার কথা শুনবো, তাদের শিল্পী জীবনের কথা শুনবো এবং পাশাপাশি তাদের পড়াশোনা, তাদের কাজকর্ম, তাদের সামাজিক মাধ্যমে নিজেদের উপস্থাপন করা বিভিন্ন বিষয় আমাদের আড্ডায় উঠে আসবে। আপনারাও টেলিফোন করতে পারেন, নিজেদের মতামত আপনারা জানাতে পারেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। শুধু একটাই অনুরোধ, অনুষ্ঠানের শুরুতে দয়া করে গানের মানে রিকোয়েস্ট বা অনুরোধ সেই অর্থে করবেন না, কারণ তারা একটি নির্ধারিত ভাবনায় আজকের এই আয়োজনে এসেছেন, মূলত রবীন্দ্রনাথের গান এবং সঙ্গে আরো কিছু তাদের পছন্দের গান আমাদের শোনাবে। আমি পরিচয় করাই, আমার হাতের ডান দিকে সৌম্যজিৎ এবং তারপরে শুভ্রজিৎ নন্দী। প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে আমাদের রাজ্যের জনপ্রিয় শিল্পী সৌমেন্দ্র নন্দী এবং তার যিনি সহধর্মিণী, তাদের দুই পুত্র, তারা স্টুডিওতে। সৌম্যজিৎ এবং শুভ্রজিৎ দুজনকেই স্বাগত জানাই। একদম শুরুতেই জানতে চাই সৌম্যজিৎ, যে মানে শুরুটা, মানে যে কোনো বাড়ির শুরুটা তো একরকম হয় এবং তোমরা দুজন ভাই একসঙ্গে বড় হচ্ছ একটি মিউজিক্যাল ফ্যামিলিতে, আমি যদি ওইভাবে বলি। বাবা গান বাজনা নিয়ে আছেন, মা নাচের জগতে। এরকম একটি ফ্যামিলিতে বড় হওয়ার মানে আনন্দটা কেমন? তোমাদের শৈশবটা একটু শুনতে চাই। আনন্দটা খুবই আলাদা, তবে মানে আমাদের ক্ষেত্রে বলবো মানে বাবা প্রথমেই মানে বাবার যাকে দিয়ে শুরু, বাবার গান বাজনা, বাবার গুরুদেব আমাদেরকেও ওনার কাছেই পাঠালেন। সে সমীর কান্তি দাস, আমরা সার দাদু ডাকতাম ওনাকে। তো ওনার কাছে নিয়ে গেলেন, ওখান থেকেই আমাদের গান বাজনাটা শুরু। বাবা মার সাপোর্টও ছিল পাশে। তখন কোন ক্লাস মনে আছে? তখন অনেক ছোট, নার্সারি হবে। ছোটবেলায় মূলত গান শিখতেই দেওয়া হয়েছিল এখানে রবীন্দ্রসঙ্গীত। তারপর আস্তে আস্তে ওখান থেকে অন্যান্য যন্ত্রে বা আরো আধুনিক গানে বা ক্লাসিক্যাল, ওগুলো আলাদা করে শিখি। সেগুলো প্রথম থেকে ওখান থেকে শুরু আর কি, ফ্যামিলি থেকে। আমরা যেটা জানি যে কোনো বাচ্চার হাতে খড়ি যেটা হয় যে সরস্বতী পূজায় যে যিনি পুরোহিত আসেন ওনার হাতে করা হয়। আমাদের হয়তো ভাগ্য ভালো, আমাদের বাবা মার সাপোর্ট ছিল, তাই আমরা দুজনের হাতে খড়ি হয়েছিল, একজন শ্রী সমীর কান্তি দাস আর একজন শ্রী সুমঙ্গল সেন। মানে কোনো পুজো হয়ে পুরোহিত ধরে এরকম মানে কোনো ছিল না, দুটোই ছবি আছে এখনো বাড়িতে। আমাদের হাতে খড়ি শুরু হয়েছিল তাদের দুজনের আশীর্বাদ। আমরা গান শুনি, তারপরে এই গল্পগুলো, এই কথাগুলো, এই ফিরে দেখাগুলোতে আসবো। কি শুনবো প্রথমে? একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি।
গতির মাঝে পরম গতি হে নিত্য প্রেমের ধামে আমার পরম গতি হে আমার সকল গতির মাঝে পরম গতি হে নিত্য প্রেমের ধামে আমার পরম গতি হে ওগো সবার ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার ওগো সবার ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে বাহ, শুরুটা দারুণ। সৌম্যজিৎ এবং শুভ্রজিৎ দুজনকেই একই প্রশ্ন যে তোমাদের ছেলেবেলায় মানে তোমরা যখন বড় হচ্ছ বা একদম শুরুর দিকটা যেরকম নার্সারি, তারপর হাতে খড়ি, সঙ্গীত, সমিত স্যারের এখানে যাওয়া, এই সময়গুলোতে তো খেলাধুলাও ছিল বাড়িতে নিশ্চয়ই, বন্ধু বান্ধব ছিল, এবং স্কুল, তোমাদের স্কুল কোনটা, কিভাবে পড়াশোনা শুরু, খেলাধুলার মধ্যে কি কি থাকতো, সেই দিনগুলো মনে আছে? একটু শুনবো। খেলাধুলো বলতে মানে আমরা আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমরা ছোটবেলা থেকে মাঠে খেলতে যাওয়াটা বেশি মানে অভ্যেস ছিল না আমাদের। তো যা খেলাধুলো স্কুলেই হতো, বাড়ি ফিরে আবার মানে এক্সট্রা খেলাধুলোর মধ্যে আছে শুধু এই গান বাজনাটাই, পড়াশোনা নাহলে গান বাজনা, বা স্টুডিও ছিল তখন। বাড়িতে আলাদা করে খেলার কোনো আলাদা বিষয় ছিল না। তো স্টুডিও ছিল বাড়িতে ছোটবেলা থেকে, মানে দেখতাম গিয়ে বাবারা কাকুরা কাজ করতেন ওখানে, তো ওগুলো দেখতে দেখতেই মানে বড় হলো। স্কুলের বন্ধুদের সঙ্গে কোথাও কি ডিফারেন্স হতো? মানে ওরা তো সবাই খেলছে, ওরা তো জানে না যে স্টুডিও কাকে বলে তখন। মানে আমরা যেটা জানি যে শিল্পী সৌমেন নন্দীর বাড়িতে যে স্টুডিওটা, সেটা এত 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 বছরের পুরনো একটি স্টুডিও, সমস্ত শিল্পীরা সেখানে যান। এটা তো ঠিক যে তোমরা দুজন ছোটবেলা থেকেই দেখছো যে রেকর্ডিং হচ্ছে, স্টুডিওতে কাজ হচ্ছে, শিল্পীরা আসছেন, রাত পর্যন্ত কাজ হচ্ছে, গান বাজনা হচ্ছে, মিউজিক ইত্যাদি। কিন্তু স্কুলের বাকি বন্ধুদের সঙ্গে তো এই আড্ডাগুলো হচ্ছে না, কারণ তারা তো কেউ এই স্টুডিও ব্যাপারটা তখনও জানে না, বা এখানে কি হয় সেই অর্থে তখনও জানে না। এখনকার মতো সোশ্যাল মিডিয়ার সেই রমরমা নেই। তখন তাদের সঙ্গে তোমাদের কথোপকথন বা আড্ডার বিষয় বা খেলাধুলার বিষয় বা আলোচনার বিষয় কি থাকতো? তখন আমাদের মানে স্কুলের বন্ধুদের সাথে ওই পড়াশোনার বিষয়টাই আলোচনা ছিল, যা করতাম আর কি। আর কিছু কিছু বন্ধু ছিল যারা মানে যেমন গানের স্কুলে বা তবলা স্কুলে যখন শিখতে যেতাম, ওদের সাথে বসলে তখন ওই গান বাজনা নিয়ে আলোচনা হতো আর কি ছোটবেলা। মানে আমাদের বন্ধু দুটো গ্রুপ হয়ে গেছে, একটা স্কুলের বন্ধু বান্ধব পড়াশোনা, ওদের সাথে শুধু ওই পড়াশোনা বা বন্ধু বান্ধবের মধ্যে যা কথাবার্তা হয়, আর একটা গ্রুপ হলো গান বাজনার লাইন। মানে গান বাজনা এবং ওইখানে যাদের বন্ধু বান্ধব মানে ওই লাইনেও তো কিছু বন্ধু বান্ধব আছে আমাদের, ওইটা একটা সাইড, ওইটা আরেকটা সাইড, এরকম দুটো পার্ট হয়ে গেছিল, মানে প্যারালালি দুটো চলেছে। এরপর কি শুনবো? এরপর আরেকটি রবীন্দ্রসঙ্গীত করছি, শুনি। পূর্ণ প্রাণ প্রাণী
প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে। হরষ গীত উচ্ছ্বসিত হে, এ আনন্দবাসন্ত সমাগমে। হরষ গীত উচ্ছ্বসিত হে, এ হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দবাসন্ত সমাগমে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আহা, কি সুন্দর কি সুন্দর। দুজনের প্রথম মঞ্চ অভিজ্ঞতার কথা মনে আছে? মানে আমি যদি বড় মঞ্চের কথা বলি, বাবার হাত ধরেই নিশ্চয়ই যা হয়েছে প্রথম মঞ্চে। বড় মঞ্চ বলতে প্রথমে বাবার, না না, আমি বড় মঞ্চ মনে আমি বলতে চাইছি না যে রবীন্দ্র ভবন বা কোনো বড় একটা মঞ্চ, আমি বলতে চাইছি যে বাড়ি থেকে বেরিয়ে প্রথম সেই অর্থে বড় মঞ্চ, মানে পাড়ার হতে পারে, স্কুলের হতে পারে। প্রথম মঞ্চ সূর্যনার প্রোগ্রাম, সূর্যনার অনুষ্ঠান, সূর্যনার বার্ষিক অনুষ্ঠান যেটা হয়, হ্যাঁ হ্যাঁ। এইটার কোন ইয়ার তো মনে নেই ঠিক, কিন্তু প্রথম অনুষ্ঠান সেটাই। মানে তোমরা দুজন গাইছো? যেরকম দুজন প্রথম যে একসাথে। প্রশ্নটা করলে যে কি ডিফারেন্স হয় মানে অন্য বন্ধুদের সাথে, অন্য বন্ধুদের বাড়িতে গেলে দেখা যায় কি বাবার সাথে ঘুরতে গেছে ছবি, মার সাথে। আমাদের ঘরে দুটো ছবি আছে, তিনটে ছবি, মানে আরো ছবি তো আছেই, তিনটে ছবি আছে। একটা হলো এই প্রথম মঞ্চের একটা ছবি, দুজনেই আছি, অনেক পুরোনো, আমি ইয়ার মনে নেই। আর দুটো ছবি হলো একদম ছোট, হাঁটতেও শিখিনি তখন, কিবোর্ডের সাথে দুটো ছবি। এই মানে তিনটে ছবি কিবোর্ডের সঙ্গে দুটো ছবি। বাহ। এই যে মানে এখন যখন তোমরা ম্যাচিওর, অনেক বয়সে বড়, অভিজ্ঞতায় বড়, এত এত অনুষ্ঠান তোমরা দেখেছো এবং করেছো দুটোই, মানে এত এত মঞ্চে তোমরা উঠেছো এখন পর্যন্ত, বহির্রাজ্যে গেছো, নানা দলের সঙ্গে কাজ করছো, শহরে নিয়মিতভাবে অনুষ্ঠানে তোমাদেরকে দেখা যায়। এখন দাঁড়িয়ে সেই দিনগুলোর মানে ফিলিংটা কেমন? মানে হাউ ডু ইউ রিকল দোজ ডেজ? এখন সেই দিনগুলো মনে পড়লে মানে বিশেষ করে ভাল লাগে, মানে সবাই যখন মানে ওদের কি বলবো আমাদেরকে কনগ্রেচুলেট করে, বন্ধু বান্ধবরাও ফোন করছে ছোটবেলা, মানে যে ভালো করছিস, দেখা যাচ্ছে এখন অনেকখানি দেখি তোকে প্রোগ্রামে। সবচেয়ে ইম্পর্টেন্ট টিচাররা যখন বলছে, টিচাররা এখনো রাস্তায় দেখা হলে দাঁড়িয়ে বলছে তোদের প্রোগ্রাম ফেসবুকে দেখেছি, ছবি খুব ভালো লাগে দেখতে। ওই জিনিসটাই মানে ওইটা ইন্সপায়ার, খুব মানে মন থেকে ভাল লাগে কি যে না এত বছর ধরে যা চেষ্টাগুলো করেছি মনে হচ্ছে। হোয়াট অ্যাবাউট রিলেটিভস, মানে আত্মীয় স্বজন, তারা কিভাবে? আত্মীয়রা তো আছে, ওরা ছিল, সবসময় ছিল পাশে, ফ্যামিলিও ছিল পাশে। মানে ওদের ক্ষেত্রে কি হয়েছে, আমাদেরকে কোনো সময় বলা হয়নি যে মানে শুধু পড়াশোনাটাই কর, যেহেতু এই ফ্যামিলি থেকে বিলং করছে। মানে আমাদের অনেক স্টুডেন্টরাও আসে বাড়িতে, দেখি বাবার কাছে, মানে অনেকে 9-10-এ উঠলে ক্লাস গান বাজনাটা ছেড়ে দেয়, বলছে পড়াশোনার ক্ষতি হয়ে যায়। গান বাজনাটা যেটা দেখছি যে মানে অনেক বন্ধু বান্ধব খুব ভালো গান করতো, গিটার বাজাতো, স্কুল লাইফ অব্দি, তারপর ফ্যামিলি প্রেশার একটা থাকে যে গান করে কি করবি, সেইটা হয়তো ভাগ্য হলো আমাদের সেইটা নেই।
বাড়ি থেকে যে এরকম পড়াশোনা চলছে সেরকম সাথে গানটাও চলুক, এরকম একটা মানে প্যারালালি দুটো চলেছে। কোথাও কখনো কেউ এটা বলেনি যে শুধুমাত্র পড়াশোনাটা করতে হবে বা 9-10 এটা বন্ধ হয়ে যাবে, 11-12 বন্ধ হয়ে যাবে, এরকম তো হয়? আমাদের বাড়িতে বলেনি, মানে রিলেটিভ ছিল, অনেকে বলেছে, টিচাররা অনেকে বলেছে যে না দুটো একসাথে কিভাবে হবে, কিছু বছর বন্ধ রাখ তারপরে হবে। না, আলটিমেটলি লাস্টে দুটোই সঙ্গে সঙ্গে চলার চেষ্টা করেছি আর কি, মানে প্যারালালি চলেছে। এখন কি শুনছি? আরেকখানি রবীন্দ্রসঙ্গীত করছি, তারপর অন্য গানে যাবো। দিদি আমার পরানো যাহা তুমি তাই গো, আমার পরানো যাহা তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা তুমি তাই গো, আমার পরানো যাহা তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাই চাই গো, আমার পরানো যাহা তুমি তাই গো, আমার পরানো যাহা আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত
আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আহা, কি সুন্দর। মূলত কি কি গান শুনে বা কিরকম গানের মধ্যে তোমাদের বেড়ে ওঠা সেটা নিয়ে একটু বলবে? মানে তোমাদের দুজনের আলাদা করে, মানে দুই ভাই প্রধানত কি গান এখন, আমি এবার আর ছোটবেলায় যেতে চাইছি না, আমি বলতে চাইছি যে এখন মূলত কোন কোন ধরনের গান শোনা হয়, আবার বাবা মা কি কি ধরনের গান বাড়িতে শুনতেন বা নিয়মিত ভাবে শোনা হয়, এই দুই দলের মধ্যে কোনো তফাৎ আছে কিনা, নাকি একই রকম গান চারজন মিলে সবসময় শোনা হয়? একটা ক্ষেত্রে মানে আমরা প্রথম থেকেই শুধু রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছি। বাবাও যেটার প্রেমিক, রবীন্দ্র প্রেমিক, তো বাড়িতে শোনা হতো রবীন্দ্রসঙ্গীত বেশিরভাগ। তারপর ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীতও শোনা হতো। তো এখন পুরনো আধুনিক গান, স্পেসিফিক কিছু নেই, সেমি ক্লাসিক্যাল হবে, এবং সেগুলো ওই টেপ রেকর্ডারেই শোনা হতো। টেপ রেকর্ডারে শোনা হতো আগে। এখন তো সিডি, মোবাইলে, ইউটিউবে আমরা শুনছি। আর এখন মূলত আমরা দুজন যা শুরু করেছি মানে সিনেমার গান বা যেগুলো সুন্দর ভালো ভালো আধুনিক গান নিয়ে চর্চা করা, কারণ মানে সময়ের সাথে এগুলো সেখানে বাবার ছায়া আছে, মানে ছায়া আছে। বাবা বলেছেন মানে আমি করিনি হয়তো অন্য কোনো কারণে, তোরা করতে চাইলে কর, কোনো অসুবিধা নেই। ভালো ভালো গান, সিনেমার গান, আধুনিক গান, এখন ফোক বেরোচ্ছে, নতুন নতুন ধরনের ফোক ফিউশন হচ্ছে, ওইগুলো চর্চা হচ্ছে আর কি। সাথে কি শুনবো নতুন কোন গান? নতুন বলতে সিনেমার একটি গান শোনাই, বাংলা সিনেমা, রূপঙ্কর বাগচির গায় এই তুমি। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতার সজলতার আখর ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির সুলুক ছিলাম তোমার অশ্রুমতি। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির সুলুক তোমার মতোই অশ্রু নদী। অশ্রু রেখেছি ফোটায় জন্ম আমার, আমার মরণ, নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। অশ্রু রেখেছি ফোটায় জন্ম আমার, আমার মরণ, নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। ঝরেছ
বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। কি সুন্দর। আমি একটা বিষয় একটু জানতে চাই দুজনের কাছ থেকে, সৌম্যজিৎ এবং শুভ্রজিৎ, এই যে মানে আমাদের এই শহর, মানে আমি যদি আগরতলার কথা বলি, এবং তোমাদের অভিজ্ঞতা শুধুমাত্র আগরতলাতে না, খোয়াই, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর, নানা জায়গায়, মানে আমাদের রাজ্যের প্রায় প্রত্যেকটি অনুষ্ঠান মঞ্চেই তোমাদেরকে কোথাও না কোথাও কখনো না কখনো দেখা গেছে। এই যে শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে অনুষ্ঠান করা এবং নিজেদেরকে মানে সঙ্গত বিষয়টিতে রাখা, সামনে না এগিয়ে আসা বা গানে না থাকা, দলের মুখ না হওয়া, পেছন থেকে বসে প্রত্যেকটি আয়োজনে যন্ত্রকে সঙ্গে করে শিল্পীদেরকে বলা যে আমরা সঙ্গে আছি, পেছনে আছি। এবং এই শহর জানে, মানে আমরা যারা কোথাও না কোথাও সামান্য মঞ্চের সঙ্গে জড়িয়ে, আমরা জানি যে তোমরা এতটাই বিনয় এবং ভদ্রতার সঙ্গে বিষয়গুলোকে হ্যান্ডেল করো যে সবাই অত্যন্ত আদরে তোমাদেরকে এই সম্মানটুকু দেয় যে তারা ভীষণ ভালো। এই যে ভালোত্ব, এটা তো একটি পারিবারিক বোধ এবং শিক্ষার ব্যাপার, মা এবং বাবার কাছ থেকে প্রধানত পেতে হয়। কিন্তু আমি যেটা জানতে চাইছি বা সত্যি সত্যি আজকের এই আয়োজনে তোমাদের কাছ থেকে শুনতে চাইছি যে এই যে পেছনে বসে কাজ করা, মানে কেন সামনে না? মানে সৌম্যজিৎ কেন মঞ্চের সামনে এসে দাঁড়িয়ে গান করবে না, তার ভাই পেছনে বাজাবে না, বা দুজনেই কেন সামনে এসে গান করবে না, পেছনে বাজাবে না? মানে আমরা কি ইচ্ছে করেই, মানে তোমরা দুজন এটাকে নিয়ে নিয়েছো যে এখানে প্রতিদিন অনুষ্ঠান থাকে, ভালো একটা রোজগার করা যায়, মানে ইনস্ট্রুমেন্টালিস্ট যারা এই শহরে তাদের রোজগার ভালো হয়, গায়ক গায়িকারা পয়সা পান না, কিন্তু ইনস্ট্রুমেন্ট যারা বাজান তাদেরকে পয়সা দিতে হয়। এই যে একটা ফর্মুলা, কোথাও কি বাবার এখানে একটা গাইডেন্স আছে যে এটাতে ইনকাম ভালো কর, গান গাইতে হবে না বা সামনে থাকতে হবে না, নাকি এটা সবটাই ভালোবেসে নেয়া? এটা একটু শুনতে চাই। না, এরকম না। হ্যাঁ, ভালোবেসে তো অবশ্যই। আর মানে এইটা জন্মেছে বাবার থেকেই, বাবাকে দেখি। মানে প্রথমে দুজনেই গান শুরু করেছিলাম। জন্মেছে আমরা সবাই জানি, আমি যেটা শুনতে চাইছি যে ইনস্ট্রুমেন্ট কেন, মানে এখন গানে আমি সিঙ্গার, আমি গান গাইবো, মানে সৌম্যজিৎ সিঙ্গার হিসেবে এই শহরে পরিচিত হবে না কেন? টাকা পয়সা নেই বলে নাকি? না না, দাদা গান গাইছে, আজকেও গান করছে, কালকে হয়তো স্টেজেও করবে, এরকম না যে স্টেজে করতে চাইছি না। মানে আমাদের যেটা মনে হয় কি, আগে স্টেজে দাঁড়িয়ে গান করার উপযুক্ত হয়নি, তারপর মানে স্টেজে আসার, মানে সামনে দাঁড়িয়ে গান করা। আর পেছনে বসে বাজানো, মানে আমাদের এরকম মনে হয় না যে মানে পেছনে বসে বাজাচ্ছি। জিনিসটা হলো কিভাবে বোঝাবো, মানে এই যে আমরা ওই টিমের পার্ট, আমি একজন আর্টিস্ট, হ্যাঁ ওইটা তো একটা আছেই, প্লাস মানে হয়তো আমাদের ভালো লাগে জিনিসটা যে এখানে বসে যে কর্ডটা বাজাচ্ছি, এখানে সি মাইনর লাগছে, এখানে সি মাইনরের জায়গায় আমি অন্য একটা কর্ড লাগাচ্ছি, ওই জিনিসগুলো একটু বেশি অ্যাট্রাক্ট করছে আর কি এখন। আমি জানি না কেন করছে, কিন্তু করছে এই জিনিসটা। মানে আমাদের সবসময় মানে যন্ত্রের প্রতি ভালোবাসাটা একটু বেশি, তো সেই কারণে। মানে তার মানে এটা বাই চয়েস, এরকম না যে বলে দেয়া হয়েছে। আমাদের যেমন আমাদের প্রথম ছোটবেলা প্রথম শেখা শুরু হলো গান দিয়ে, সাথে কিবোর্ড, তারপর দাদা তবলা শিখেছে, আমিও কিছুদিন তবলা শিখেছি, আমি বেহালা শিখছি এবং শিখেছি উনি ছবল বিশ্বাস স্যারের কাছে। সব মানে সব ধরনের জায়গায় মাঠ আচ্ছা ছিল না আমার নাচ করার, নাচও করেছি কিছুদিন, পরবর্তীকালে আর হয়নি এটা করে ওঠা, সবগুলি করেছে। আলটিমেটলি বলেছে যে যেটা তোদের ভালো লাগে তোরা এটা ডিসাইড কর, এরকম না যে এটা করছিস এটাই করতে হবে। আমার বাড়িতে শুধু আমি কিবোর্ড বাজাচ্ছি, দাদাও কিবোর্ড বাজাচ্ছে, শুধু কিবোর্ড আছে এরকম না, আমার বাড়িতে অনেক ধরনের যন্ত্র আছে, বাবা সাহায্য করছে তাই কিনতে পারছি, কিছুটা আমরা কিনছি। মানে ওই অ্যাট্রাকশন একটা যন্ত্রের প্রতি আলাদা একটা আছে, যার জন্য এগুলো নিয়মিত বাজানোরও একটা চর্চা। হ্যাঁ। কি শুনবো এবারে? আরেকটি পুরনো বাংলা গানে যাচ্ছি, সিনেমার গান। প্লিজ। আমি চেয়েছি দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল
গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি চাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন হৃদয় রামধনু খুশিতে মাখা। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, না যেন হৃদয় রামধনু খুশিতে মাখা। তাই কি গানে সুরে আজ ভরে আমার ঋণীকে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আরেকটা বিষয় যেটা শুনতে চাই, তোমাদের এত এত মানে মঞ্চের অভিজ্ঞতা, অনুষ্ঠান করার অভিজ্ঞতা, এত এত পণ্ডিত এবং অসাধারণ বিখ্যাত সব শিল্পীদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা শুনবো এবং প্রশ্নটিও জিজ্ঞাসা করব। তবে বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি আনন্দে বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি যে আমিও মানে ওরা গান করতে কিনা জানি, ত্রিপুরা শিল্পীদের খুব সম্মানও করি, কিন্তু একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে যে আমাদের ওরা বিভিন্ন রাজ্যের শিল্পীদের গান করে, কিন্তু আমাদের রাজ্যের যে গীতিকাররা আছে ওদের দেওয়া সুর, ওদের কথা এবং এখানের সুর দিয়ে ওরা নিজেরা নিজেদের মধ্যে একটা প্রতিষ্ঠিত করতে পারছে না। এটা আমার কাছে একটা, আমার ত্রিপুরাবাসীর কাছে আমারও কাছে একটা লজ্জাজনক মনে হয় যে আমাদের রাজ্যে তো অনেক কিছু আছে, তা আমরা অন্য রাজ্যের থেকে ধার করে এনে আমরা কেন করব? আমরা তো আমাদের রাজ্যে অনেক গীতিকার আছে, সুরকার আছে। আমি অনেক মানে সিনিয়র শিল্পীদেরও দেখি যে ওরা অনেক সময় মানে মান্নাদের গান, আমি নাম করে বলছি, মান্নাদের গান নাহলে হয়তো বা জটিলের সাথে গান, এরকম গান করে, কিন্তু এরা নিজেরা এই রাজ্যেই যে প্রতিষ্ঠিত আছে ওরা জানেও না এখানে
আছে, ভালো সুরকার আছে, তারা নিজেরা নিজেদের একটা প্রতিষ্ঠিত করা যে আমি আমার দ্বারা আমি প্রতিষ্ঠিত হয়েছি, আমার এই গানটা আমি মানুষের কাছে উপস্থাপনা করলাম, মানুষ সেটা গ্রহণ করলো। কিন্তু আমি যদি ডুপ্লিকেট করে মান্নাদের গানটা করি, আমি স্বয়ং মান্নাদে হতে পারবো না, কিন্তু আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, এটা আমার মনে হয়। আমি অনেক সময় প্রোগ্রাম শুনি, কিন্তু আমি দেখি সিনিয়ররাও আছে। অনেক 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 ধন্যবাদ। আপনি যেটা বললেন আপনার এই বিষয়টিকে আমরা মাথা পেতে গ্রহণ করছি, কারণ আপনি অত্যন্ত ভ্যালিড একটি বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা আমাদের রাজ্যের শিল্পীদের লেখা গান, গীতিকারদের মানে লেখা এবং সুর করা গান, আমাদের রাজ্যের শিল্পীরা যে গানগুলোকে জনপ্রিয় করেছেন গেয়ে গেয়ে এখানকার, সেগুলো সেই অর্থে মঞ্চে খুব একটা শুনি না বা শুনতে পাই না। কিন্তু আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি, যখন কোনো অনুষ্ঠান আয়োজন হয় আমাদের প্রত্যেকেরই একটি ভাবনা থাকে বা আমাদের একটি নিজস্ব চিন্তন থাকে। আজকের এই আয়োজনে দুই ভাই তারা তাদের মতো করে একটি চিন্তনকে কেন্দ্র করে এই আয়োজনে এসেছেন। আমরা নিশ্চয়ই তাদের কাছে এই আবদারটুকু রাখতে পারি যে আরো একটি আয়োজনে আমরা শুধু এখানকার যে গানগুলো আছে, এই রাজ্যের যে গানগুলো আছে, এই মাটির যে গানগুলো আছে, সেগুলো তারা আমাদের একদিন শোনাবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন। যেটা বলছিলাম যে এই যে নানা জায়গায় নানা মঞ্চে ঘুরে ঘুরে অনুষ্ঠান করার যে অভিজ্ঞতা, বেস্ট মানে ওইরকম করে তো বলা যায় না, কিন্তু তারপরেও একটা অসাধারণ মুহূর্ত যেটা দুই ভাই মনে রেখেছে, সেটা এরকম কোন একটা মুহূর্তের কথা কি আমরা শুনতে পারি আজকে? মানে মঞ্চ অভিজ্ঞতার ওয়ান অফ দি বেস্ট মুভমেন্টস দ্যাট ইউ চেরিশ এভরি টাইম, মানে অসাধারণ ভালো লাগে, নিজেরা প্রায় ওই মুহূর্তটার কথা আমরা বলি বা আমরা মানে বারবার ফিরে ফিরে ওই দিনটাতে যেতে চাই, এরকম কোনো ঘটনা? বেস্ট মুহূর্ত হচ্ছে মানে আমাদের জীবনের সবচেয়ে বড় মঞ্চ হচ্ছে মানে আমরা কাব্যলোকের যে অনুষ্ঠানটা করি বর্ষবরণ বর্ষবিদায়, সেইখানে আমাদের প্রথম মানে যন্ত্র সঙ্গীত নিয়ে ওঠা একটি দলের সাথে। তো ওখানেও কিছু মানে আমাদের কিছু মানে মনে রাখার মতো জিনিস রয়েছে। আর পাশাপাশি বলতে চাই মানে সেলিব্রিটি যাকে বলি আমরা, মানে যাদেরকে দেখে বড় হয়েছি বা যাদের গান শুনেছি, যেমন একজন মানুষ খুবই ভাল লাগে আমার, কল্যাণ সেন বরাট, কলকাতার মিউজিক কম্পোজার। উনি এসেছিলেন একবার আমাদের সুকান্ত একাডেমিতে একটি পরিষদের সর্বভারতীয় সঙ্গীত পরিষদের অনুষ্ঠানে। তো উনি এসে এখানে ওনার কম্পোজিশন দুটো গাইলেন। তো সেখানে বাজানোর জন্য আমাকে আর ভাইকে ডাকা হয়েছিল, মানে ওনার সাথে সঙ্গত করার জন্য। তখন আমরা আরো কম বয়স, আরো ছোট। তো ওইটা মনে পড়লে মানে খুব ভাল লাগে আর কি, মানে আমরা এত ছোট বয়সে আর যার গান শুনছি আমরা বা শিখছি, যার থেকে নেওয়ার মতো জিনিস আছে। এরকমই একটি অভিজ্ঞতার কথা একটু শুনতে চাইছিলাম। এবার কি শুনবো? আমরা পরপর দুটো গান শুনবো আর কথা বলবো না মাঝখানে। ঠিক আছে। যন্ত্র সঙ্গীত শোনাবো কিছু না গান নিয়ে? না, গান যন্ত্র সঙ্গীত যা খুশি। ঠিক আছে, ঠিক আছে। সঙ্গীত একটা হয় চেষ্টা করো।
আমরা আজকের এই আয়োজনটি শেষ করব শেষ একটি গান বা যন্ত্র সঙ্গতের মধ্য দিয়ে, কিন্তু তার আগে দুজনের উদ্দেশ্যে আমার একটাই শেষ জানার বিষয়, আজকের মতো করে পরে আবার যখন কথা হবে তখন বিস্তারিত আমরা আরো অনেক কিছু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে হোয়াট নেক্সট, মানে দুই ভাই মিলে কি ভাবছে আগামী দিন গান বাজনা নিয়ে। ভাবছি মানে গান বাজনাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, আরো কিছু শেখার, নতুন গান বাজনাটা নিয়ে বাইরে গিয়ে কিছু চর্চা করার আর কি। আমাদের শেখার মানে আরো আরো ভালো কিছু, আরো শেখার তো শেষ নেই, আরো যত শিখতে পারি আর কি, এইটা একটা টার্গেট। আরেকটা টার্গেট আছে, স্টুডিওতে একটা চলছে, আরেকটু অন্য মানে আরেকটু নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করে তো অন্য ধরনের স্টুডিও একটা প্ল্যানিং আছে। যদি সব ঠিকঠাক থাকে হয়তো করতে পারবো, দেখা যাক। এই দুটো প্ল্যানিং আছে। অল দ্য বেস্ট, দুটোর জন্য অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। শেষ কি দিয়ে হবে? শেষ আমাদের ছোটবেলা থেকে পছন্দের সিনেমা একটা সত্যজিৎ রায়ের গোপী গাইন বাগাবান, শুনি দারুণ। সেখান থেকে দুটো ছোট্ট ছোট্ট করে শোনাচ্ছি। আমি কতই রঙ পেন পেন আমি কতই রঙ দেখি দুনিয়া, ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়া। আমি যেদিকে চাই দেখে অবাক হয়ে যাই, আমি যেদিকে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও তার অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। আমি কতই রঙ দেখি দুনিয়া, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। ও তার সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার। ও তার সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ওরে ভাই রে ওরে ভাই রে ভাই রে। আমি কতই রঙ দেখি দুনিয়া, ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়া। মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই। মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই। মোদের আর কোনো কাজে নাই, কোনো কাজে নাই, কোনো কাজে নাই। মোরা ভূতের রাজার বরের জোরে, ভূতের রাজার বরের জোরে, পরের ভূত ছাড়াই। শোনো কারেও যদি ভূতে ধরে, মোদের যেন খবর করে। কারেও যদি ভূতে ধরে, মোদের যেন খবর করে। শুন্ডি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়, শুন্ডি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়। মোরা আসবো দুজনায়, ফিরে আসবো দুজনায়, আবার আসবো দুজনায়, ফিরে আসবো দুজনায়, দুজনায় দুজনায়। অনেক অনেক ধন্যবাদ দুজনকে, অনেক অনেক ধন্যবাদ, এবং সত্যি অর্থেই অল দ্য বেস্ট। আমাদের আজকের এই আয়োজনে আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তো বা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায় থাকবে। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।